স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম, তিনি আছেন সেখানে। হালিম, দুটি বিষয় জানতে চাইব। প্রথমেই জানতে চাইব, কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটা বিরোধী যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেখান থেকে একটি মিছিল নিয়ে এসে 11টা 10 মিনিটের সময় কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের যে দুটি লেন, সেই দুটি লেনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন এই আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে প্রায় তারা এখানে অবস্থান করবেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই কোটা বিরোধী আন্দোলনকারীরা কিন্তু কয়েকদিন যাবৎ কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছে এবং তারা আজকে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি তারা যে 4টি বিষয়, সেই 4টি বিষয়ের তারা দাবি করে কিন্তু তারা এই আন্দোলনগুলো করছেন। এবং গতকালকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং রোড যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা জনসংযোগ করেছে এবং আজকে তারা বৃহৎ একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের তারা অংশ হিসেবে তারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা আরিচা মহাসড়ক তারা অবস্থান করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে 18 সালের যে পরিপত্র, সেই পরিপত্র বহাল এবং 4টি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে এই কোটা যদি থাকে তাহলে কিন্তু এই আস্তে আস্তে প্রশাসনের মেধাশূন্য হয়ে যাবে এবং এই 56% কোটার যে বিষয়টি, সেই বিষয়টি তারা বাতিলের দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। তো এই ছিল আমার কাছ থেকে এখান থেকে তানিয়ার এই কোটা বিরোধী আন্দোলনের যে বিষয়ে। আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। আপনি যেহেতু সেখানেই আছেন কাছাকাছি, এই বিষয়ে পরিস্থিতি, আজকের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আপনি পেনশন স্কিমের বিষয়টি যেটি বলছিলেন সেটি কিন্তু আমি সকালবেলা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন রেজিস্ট্রার ভবন, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারী ঐক্য পরিষদ তারা কিন্তু সেখানে কর্মবিরতি পালন করছেন এবং সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সেখানে কিন্তু তারা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং সেই সাথে কিন্তু তারা আজকে পর্যন্ত তারা কিন্তু টানা কয়েকদিন যাবতীয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস এবং অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো তারা বর্জন করে দিচ্ছেন। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের এই চলমান পেনশন স্কিমের যে তথ্য, যে সার্বিক বিষয়গুলো তারা কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে বা পেনশন স্কিম কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কোনো আশ্বাস পায়নি, যার কারণে কিন্তু তারা তাদের আন্দোলন চলমান রেখেছেন। তানিয়া, ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত ছিলেন এম এ হালিম। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। গতকাল নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়ায় দুধকুমার নদীর প্রবল স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 300 মিটার ধসে 12টি গ্রাম প্লাবিত হয়েছে। গত এক সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে রয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও অসংখ্য কাঁচাপাকা সড়ক। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয়কেন্দ্র ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ধরলার ভাঙনে 5 দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের খুদিরকুঠি এবং ব্রহ্মপুত্র ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারীপাড়ার শতাধিক বাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে। তিস্তার ভাঙন দেখা দিয়েছে উলিপুর ও রাজারহাট উপজেলার 8 স্থানে। এছাড়া ধরলার ভাঙনে সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি, সুভারকুঠি সহ মোগলবাসা ইউনিয়নের সিতাইঝাড়ে। ফলে ভাঙন আতঙ্কে রয়েছে অনেকে। কোথায় থাকবো, কি করব নিজেই বুঝতে পারতেছি না। বেগমগঞ্জবাসীর মনে শুধু হতাশা আর হাহাকার।
জায়গা জমি নাই, এখন কোথায় নিয়ে যাব, কি করব। নদী ভাঙনে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা স্থানীয়দের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সমস্ত কিছু নদী গর্ভে চলে যাচ্ছে, সরকারি কোনো অনুদান নাই। সরকার যে নদীটা ভাঙনের জন্য কোনো ব্যবস্থা নেবে সেটাও নিতেছে না। এলাকা একবারে ভাঙি নিষ্কীর্ণ হয়ে গেছে, এখানে কোনো অনুদান পাচ্ছি না। অগ্রাধিকারের ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে সামর্থ্য আছে, পুরো সামর্থ্য প্রয়োগ করে কিভাবে আমরা লোকজনের আসলে জানমালের নিরাপত্তা দিতে পারি। শুধু আশ্বাস নয়, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। দীপ্ত, বার্তাকক্ষ। সড়ক প্রশস্তকরণের নামে মেহেরপুরে চলছে গাছ কাটার প্রস্তুতি। মেহেরপুর থেকে মুজিবনগর ও মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দুই পাশের গাছ কাটার অনুমতি দিয়েছে সড়ক বিভাগ। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহেরপুরের মানুষ। মেহেরপুর মুজিবনগর সড়কের দুপাশ জুড়ে করই, মেহগনি, নিমসহ অনেক গাছ। শতবর্ষী, অর্ধশতবর্ষী নয়নাভিরাম এই গাছগুলো প্রকৃতিকে করেছে শীতল। অথচ রাস্তা প্রশস্ত করার নামে মেহেরপুর সড়কের 976টি এবং মেহেরপুর থেকে আমঝুপি পর্যন্ত 464টি গাছ কাটার অনুমতি দিয়েছে সড়ক বিভাগ। এলাকাবাসী বলছেন, পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে এগুলো কাটা পড়তো না। যদি এই গাছগুলো কেটে ফেলা হয় তাহলে এই রাস্তার যে একটা পরিবেশ আছে সুন্দর, যে এই পরিবেশটা মরুভূমিতে রূপান্তর নেবে। এভাবে গাছ নিধনে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এই পরিবেশবিদ। গাছপালা অবাধে নিধন করলে সেই গাছপালা থেকে যে সমস্ত অক্সিজেন সরবরাহ করা হয় প্রকৃতিতে, সেখানে অবশ্যই মানুষের বা প্রকৃতিতে বা প্রাণ প্রকৃতিতে প্রভাব পড়ে। তবে সড়ক বিভাগ বলছে, অনেক গাছ সড়কের উপরে চলে আসায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, তাই সড়ক প্রশস্ত করতে গাছগুলো কাটার কথা বলা হয়েছে। মেহেরপুরের যে কলেজ মোড় আছে, সেই কলেজ মোড় থেকে আমজুপি পর্যন্ত এই রাস্তাটা আমাদের প্রশস্তকরণ করা হবে। প্রশস্তকরণের জন্য রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সেগুলো গাছ অবশ্যই অপসারণ করতে হবে। গাছ কাটার আগে নতুন করে বনায়নের দাবি স্থানীয়দের। লাবণী গুহ, দীপ্ত, বার্তাকক্ষ। খুলনার ডুমুরিয়া উপজেলার সরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত 8:30টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রবিউল ইসলাম। খুলনার সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর ঘিরে আবারও আলোচনায় তিস্তা প্রকল্প। বিশ্লেষকদের মতে, এই সফরে তিস্তা প্রকল্পে বিনিয়োগ এবং বাস্তবায়ন বিষয়ে আলোচনার সম্ভাবনা আছে। বাংলাদেশ চাইলে ভারত ও চীনকে তিস্তা প্রকল্পে যুক্ত করতে পারে বলেও মনে করেন তারা। তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি তিস্তা পাড়ের মানুষের। বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী তিস্তা। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তিস্তা ঘিরে দেশের উত্তরাঞ্চলের অন্তত 5 জেলার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। খরা মৌসুমে পানি না পাওয়া এবং বর্ষা মৌসুমে অতিপ্রবাহের কারণে তিস্তা হয়ে ওঠে গলার কাঁটা। তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে চায় সরকার। এতে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ সহ বিভিন্ন প্রস্তাব রাখা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশের অতিরিক্ত পানি আর প্রয়োজন হবে না। নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানিতে ভাসবে না জনপদ। এই তিস্তা নদীকে কেন্দ্র করে দুই পাড়ের কয়েক লাখ মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। নদী বাঁচলে বাঁচবেন তারাও। তাই এই নদীকে ঘিরে সরকারের রয়েছে মহাপরিকল্পনা, যে পরিকল্পনায় সামিল হতে চায় চীন ও ভারতের মতো দুই পরাশক্তি। বিশ্লেষকদের মতে, দুই দেশকে সাথে নিয়েই বাস্তবায়ন হতে পারে এই প্রকল্প। এই যে আমরা তিস্তা প্রকল্প করব বলছি, চীনের সাথে যোগাযোগ করছি, তার ফলে ভারত হঠাৎ করে আগ্রহী উঠেছে। এখন ভারতের উপর চাপ দেওয়া সহজ হয়েছে আমাদেরকে, তোমরা পানি ছাড়ো।
যদিও তারা পানি ছাড়বে এমন কথা বলে নাই, কিন্তু এখন তো আমাদের পক্ষে এটা বলা সহজ হয়েছে। দুই পক্ষ থেকে আমরা পাবো, তাদের প্রস্তাব পাবো, তখন আমরা এমন হতে পারে যে প্রকল্পের কিছু অংশ চীনকে করতে দিলাম, কিছু অংশ ভারতকে করতে দিলাম। এটা যে আগে কখনো করা হয় না এটা কিন্তু নয়, আমরা করেছি। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি তিস্তা পাড়ের মানুষের জায়গা জমি সব ভাঙি যাবেন, ঘর বাড়ি ভাঙি যাবেন। আমাদের যেমন বাড়ি ঘর নদী ভিতরত, সেমন আমরা আসি এখানে আবাসনত করিয়েছি। নদীটা সরকার খুঁড়ি দিলে দুই পাড়ি বান্ধি দিলে, হ্যাঁ, বড় বড় কারখানা হইবে, তখন আমরা ওগুলো তো কাজ কাম করে খাইতে পারবো। বাংলাদেশ 2011 সাল থেকে ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি বন্টন চুক্তি করতে চাইছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি, ফলে শুষ্ক মৌসুমে পানি পায় না বাংলাদেশ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 16 জন, আহত হয়েছে অন্তত 75 জন। গাজার নুসেরাত শরণার্থী শিবিরের স্কুলটি হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুর আশ্রয়স্থল ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে আল জাউনি স্কুলে বেশ কয়েকটি সন্ত্রাসী কাঠামোতে হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 38,098 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।